ইজতেমা ময়দানের দখল নিয়ে জোবায়ের সাদপন্থীদের সংঘর্ষে নিহত 4, খুনিরা ছাড় পাবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। তুরাগ তীর ছেড়ে যাচ্ছেন মুসল্লিরা। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ 7 জন খালাস, সাজা কমল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 10 জনের। উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড। হিংসা নয়, 31 দফা বাস্তবায়নই হবে অন্যায় নির্যাতনের জবাব, বললেন তারেক রহমান। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, মত নেতাদের। গুমের ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার অভিযোগ। প্রবাসীদের পাঠানো অর্থ লুটপাট করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, দাবি আসিফ নজরুলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়েছেন। আহতদের অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি এবং ঢাকা মেডিকেলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়ের পন্থীদের 5 দিনের জোর ইজতেমা সম্পূর্ণ হয়েছে। এরপর থেকেই ইজতেমা ময়দানে পুরোপুরি জুবায়ের পন্থীদের দখলে রাখা হয়। নানাভাবে মাঠ ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হলেও তারা তা মানতে নারাজ। এমন পরিস্থিতিতে রাত 3টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ ঘটনায় নিহত হন 3 মুসল্লি, আহত হয়েছেন শতাধিক। কামারপাড়া ব্রিজ থেকে ওই মোড় পর্যন্ত মানুষে একদম ভরা ছিল। তো ওইখান থেকে আমাদের সাথী দেখে মাদ্রাসার ছাত্ররা ওই প্রথম গেটের ওই পাশে যেখানে বিদেশি মেহমানরা থাকে সেইখানে ছাদে উঠে আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করে। 4-5 জন ছেলে ট্যাগার আছে, ট্যাগার সাথে যাওয়ার পথে সব করে যেন একটাই মারলো। তার গরু জব করলে যে রক্ত বের হয়, আমাদের সামনে রক্ত বের হতে থাকলো। আমাদেরকে গেট আটকে রেখেছে, আমাদেরকে মারছে, আমাদের কালকে 3-4 দিকে ওনারা এরকম জবাই করে দিচ্ছে, ওই যে গেটের মধ্যে জবাই করে দিচ্ছে। তাহলে এটা তো কাম্য না। মুসলমান তো মুসলমান ভাই এই জন্য মুসলমান কাটাকাটি করবে, এটা মুসলমানের চরিত্র না। যারা এটা করতেছে তারা বিন চরিত্রের মানুষ। এদিকে বুধবার সকাল থেকেই মাঠ দখলে রয়েছে সাদ অনুসারীদের। ইজতেমা ময়দানেই 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত জোর ইজতেমা করতে চান তারা। আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব, তবু টঙ্গী ইজতেমা ময়দান আমরা হাতছাড়া করব না। এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন, এই ঘটনার জন্য তারাই দায়ী। যে মাঠ আমাদের ইজতেমার কার্যক্রমের জন্য বরাদ্দ, সেটা ছেড়ে অন্যত্র যাব কেন? অতএব জোর এখানেই হবে ইনশাআল্লাহ। ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন মুসল্লিরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে তার প্রস্তাবে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী সাক্ষাৎ করতে গেলে তার কাছে সম্মেলনের কথা উল্লেখ করেন মিশরের অবস্থানরত ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বুধবার স্থানীয় সময় সকাল 11টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি। তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। সফরের প্রথম দিনে কায়রোতে সেন্ট রেজিস হোটেলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জাম্বরি আন্দেল কাদির। তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। G8 সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে সাইডলাইনে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া আজ কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন,
D8 সামিটের সাইডলাইনে বিভিন্ন দেশের নেতাদের সাথে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণিজ্য সম্প্রসারণে মনোযোগ দেওয়ার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বাইরে অন্য দেশেও নতুন বাজার খোঁজার চেষ্টা চলছে। D8 সম্মেলনে প্রধান উপদেষ্টা তরুণ উদ্যোক্তাদের নিয়েও কথা বলবেন বলে এক ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি জানিয়েছেন। এখানে প্রফেসর ইউনূস যেহেতু বাংলাদেশ D8 এর বর্তমানে কারেন্ট চেয়ারম্যান, উনি হ্যান্ড ওভার করবেন চেয়ারম্যানশিপ ইজিপ্টের সাথে। আর পুরো সামিটটা হবে, সামিটের ফাঁকে ফাঁকে যারা লিডার আসছেন এখানে তাদের প্রায় সবার সাথে কথাবার্তা হবে। D8 অনেকগুলো মেজরিটি মুসলিম নেশনগুলোর এটা একটা ফোরাম, সেখানে বাংলাদেশের অনেকগুলো কথা আসবে। বাংলাদেশের তাদের সাথে ট্রেড সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। ইউথ ক্যান বি, মানে ওরা নিজেরাই জব ক্রিয়েটর হতে পারে, ওরা যে শুধু জবের পিছনে দৌড়াবে তা না, দে ক্যান বি এ এন্টারপ্রেনার এন্ড দে ক্যান ক্রিয়েট জবস। আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 6 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে উচ্চ আদালত। SM ফয়াজের রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। এই নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা হয়। আলোচিত এই মামলার তদন্ত শুরু বিএনপি সরকারের আমলেই। পরবর্তীতে 11 সরকারের সময় অভিযোগপত্র দাখিলের মাধ্যমে শুরু হয় বিচার। সাক্ষ্য গ্রহণ করা হয় 28 জনের। তবে রাজনৈতিক পালাবদলে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শুরু হয় নতুন করে তদন্ত। তখনই অভিযুক্ত করা হয় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গোয়েন্দা সংস্থার কয়েকজনকে। ফাঁসির আদেশ দেওয়া হয় লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 জনকে। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর 14 আসামির মধ্যে খালাস দেওয়া হয় 7 জনকে। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো। জনাব লুৎফুজ্জামান বাবরকে এই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিংয়ের মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ে উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। নিরপরাধ কাউকে সাজা দেয়া কখনোই বিচারের উদ্দেশ্য হতে পারে না। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জয়পুরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা খারিজ করে দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 2017 সালের 13 ফেব্রুয়ারি মামলাটি করেন। মামলাটি খালাস দেয় সদরের কোর্ট চত্বর হতে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপি। এতে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সহ নেতাকর্মীরা অংশ নেন। জয়পুরহাট কোর্ট হতে মিথ্যা মামলার আজকে খালাস পেল। এই খালাস পাওয়ার কারণে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই খুশি। সেই খুশির জন্য আজকে আমাদের সব নেতৃবৃন্দ কোর্ট চত্বরে উপস্থিত হয়েছে এবং এখান থেকে আমরা কোর্টের বাইরে যেয়ে আমাদের উৎসব পালন করব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাত কড়া পরে বাবা মায়ের জানাজায় অংশ নিয়েছেন। তা সত্ত্বেও হিংসায় নয়, ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে অন্যায় নির্যাতনের জবাব দেওয়ার কথা বলেন তারেক রহমান। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছে যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে উল্লেখ করে তা ধরে রাখার আহ্বান জানান তারেক রহমান। আমাদের বহু সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে গত 15, 16, 17 বছরে। জুলাই আগস্ট মাসে আমাদের 500 জনের উপরে নেতা কর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে। যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির নেতারা। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব বলেও মনে করেন তারা। সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা চলবে না বলেও মন্তব্য করেন বিএনপির নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর বনানীর করাইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প হয়। অসহায় দুস্থ মানুষদের এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এ নেতা বলেন, ভোটের অপেক্ষায় আছে দেশের জনগণ, তাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ভারত সরকার ও সেদেশের মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে সভা করে 12 দলীয় জোট। অন্তর্বর্তীকালীন সরকারকে অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে বিএনপির সহযোগিতার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এসজেডএম জাহিদ হোসেন। তবে সংস্কারের কথা বলে ক্ষমতায় থাকার প্রবণতা ঠিক হবে না বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ঠিক করুন কে কোন কথা বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন। এক একজন এক এক কথা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে। আমরা চাই আপনারা সার্থক হন, সফল হন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করতে না পারায় ভারতের গাত্রদাহ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে, অনুগত হয়ে থাকবে। আমি ভারতের দিল্লির নীতি নির্ধারকদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন, তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? এ সময় ভারতীয় পণ্যে আগুন জ্বালিয়ে বয়কট করা হয়। একই সাথে নামমাত্র দামে দেশীয় পণ্য বিক্রির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। এছাড়া কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার অভিযোগ, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের কারণে তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। এসএফ ফয়েজের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার আমলে 5 বছর 4 মাস গোপন বন্দিশালায় আটক ছিলেন মাইকেল চাকমা। 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে চোখ মুখ বেঁধে গুম করা হয় তাকে। এমনকি তার সন্ধান চেয়ে করা রিটও শোনেনি উচ্চ আদালত। ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার একদিন পরেই মুক্ত বাতাসে ফেরেন মাইকেল চাকমা। এতদিন সাহস না করলেও বুধবার সকালে গুমের সঙ্গে জড়িতদের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন তিনি। আমি মনে করি তার যে প্রতিহিংসার আমি শিকার হয়েছি। আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার আমলে গুম হওয়া প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে। মাইকেল চাকমার অভিযোগ গ্রহণ করা হয়েছে। তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন, এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে সেগুলো শিকার তিনি হয়েছিলেন, এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। আজকে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেহেতু এটা আন্তর্জাতিক আইনের অধীনে একটা অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি। আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ বেশ কয়েকজনকে বৃহস্পতিবার জুলাই আগস্ট গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হবে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে বেশি টাকা পাঠাতেন, আর ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার ব্যবসায়ী গ্রুপ সেই ব্যাংকগুলোই বেশি লুটপাট করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর 26% রেমিটেন্স বেড়েছে। প্রবাসীদের ভোগান্তি ও সমস্যাগুলো ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় সহজেই সমাধান করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। প্রবাসীদের পাসপোর্ট সমস্যাটি নিজ মন্ত্রণালয়ের না হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সমাধান করা হয়েছে। এছাড়া প্রবাসীদের বিনিয়োগে সমস্যার সমাধানও অন্য মন্ত্রণালয়ের। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, জুলাই বিপ্লবের সময় যখন দেশের ইন্টারনেট বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল তখনকার সরকার সেই পরিস্থিতিতে প্রবাসীরা সারা বিশ্বে বাংলাদেশের চিত্র তুলে ধরেছিল। আমি তাদের থেকে অভিযোগ পেয়েছি যে সেখানে দীর্ঘসূত্রিতা হয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির মতো ঘটনা ঘটে। আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা দুঃখ করে বলল যে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান জানিয়েছেন, অবৈধ ইট ভাটা সহ পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে শনিবার থেকে অভিযান চালাবে টাস্কফোর্স। বুধবার রাজধানীর BIISS মিলনায়তনে জলবায়ুর ক্ষতি মোকাবেলায় বৈশ্বিক দর কষাকষি চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে এক সেমিনারে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান, জলবায়ু তহবিলের অর্থ সঠিক খাতে খরচ না হওয়ায়
সহযোগিতা কমিয়ে দিয়েছে উন্নয়ন সহযোগীরা। তিনি জানান, একবার ব্যবহার হয় এমন প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করছে সরকার। কার্বন নিঃসরণের জন্য শুধু অন্যদের দায়ী না করে জ্বালানি সাশ্রয়ী ব্যবহার এবং লাইফস্টাইল পরিবর্তনের তাগিদ দেন উপদেষ্টা। দেশের 30% বায়ু দূষণের জন্য ভারতকে দায়ী করেন তিনি। ভারত ভয়াবহ দূষণ বন্ধে ইটভাটা ও স্টিল মিল কারখানা কিছুদিন বন্ধ রাখার পক্ষে মত দেন পরিবেশ উপদেষ্টা। করে দিয়েছি, আমরা কমিটি বলি নাই, খেয়াল করবেন। সেই টাস্ক ফোর্সকে 14টা গ্রুপে ভাগ করে তারা আগামী শনিবার থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এবং ঢাকায় ড্রাইভ করবেন। সেখানে নির্মাণ কাজটাকে তারা নিয়ন্ত্রণ করবেন, সেখানে দূষণকারী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, অবৈধ ইটভাটাগুলো ভেঙে দেবেন। এই কাজগুলোর ফলে জনদুর্ভোগ কিছুটা কমবে, কিন্তু বায়ু দূষণ রাতারাতি ঠিক হবে না। বায়ু দূষণ আমাদের 30% আসে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, বাকি 28% আসে হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইজতেমা ময়দানের দখল নিয়ে জুবায়ের সাতপন্থীদের সংঘর্ষে নিহত 4, খুনিরা ছাড় পাবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। তুরাগ তীর ছেড়ে যাচ্ছেন মুসল্লিরা। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 7 জন খালাস। সাজা কমল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 10 জনের। উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড। হিংসা নয়, 31 দফা বাস্তবায়নই হবে অন্যায় নির্যাতনের জবাব, বললেন তারেক রহমান। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব, মত নেতাদের। গুমের ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার অভিযোগ। প্রবাসীদের পাঠানো অর্থ লুটপাট করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, দাবি আসিফ নজরুলের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vision24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।